যে হাসপাতালটার কথা বলছি সেটি ব্রিটিশ আমলের শেষ দিকে তৈরি হওয়া একটি ঐতিহ্যবাহী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রায় ১০০ বছরেরও বেশি পুরনো সেই লাল ইটের বিশাল বিশাল দালানগুলোর স্থাপত্যশৈলী দেখলেই বোঝা যায় অন্য যুগের ছোঁয়া। উঁচু উঁচু ছাদ, বিশাল বড় বড় কাঠের দরজা জানলা আর লম্বা স্যাঁতসেঁতে অন্ধকার করিডোর। দিনের বেলাতেই ওই দালানগুলোর ভেতর ঢুকলে কেমন যেন একটা ছমছমে ভাব কাজ করত। বাতাসের আর্দ্রতায় যেন শত বছরের পুরনো জং, ডেটল আর ভ্যাপসা গন্ধ মিশে থাকত। কিন্তু ঘটনাটি ঘটেছিল এমন এক সময়ে যখন ওই পুরনো হাসপাতালের ঠিক ১০০ গজ পেছনে একটা বিশাল আধুনিক ১৬ তলা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি নতুন মেডিকেল কলেজ ভবন চালু করা হয়। নতুন ভবন চালু হওয়ার পর স্বাভাবিকভাবেই হাসপাতালের প্রায় সমস্ত চেনা হাঁকডাক আর ব্যস্ততা সেখানে স্থানান্তরিত হয়ে যায়। আধুনিক ইমার্জেন্সি, উন্নত ওটি এবং আইসিইউ সব নতুন ভবনে চলে যায়। পুরনো এই শতবর্ষী দালানটাতে রয়ে যায় শুধু হাতে গোনা কয়েকটি ওয়ার্ড, যা তখনও পুরোপুরি নতুন ভবনে শিফট করা সম্ভব হয়নি। বলতে গেলে একদম সীমিত রোগী ছিল সেখানে। বড় বড় যে ওয়ার্ডগুলোতে একসময় ১০০-১৫০ রোগী গাদাগাদি করে থাকত, সেগুলোতে হয়তো তখন ৪-৫ জন রোগী পড়ে থাকত বিশাল ফাঁকা জায়গার এক কোণে। লোকবল এতই কমে গিয়েছিল যে রাতে পুরো ভবনটাতে মাত্র ২ জন নার্স আর ১ জন জুনিয়র ডিউটি ডাক্তার থাকতেন। রাতে পুরো বিল্ডিংয়ের বেশিরভাগ বাতি নেভানো থাকত। একটা ভুতুড়ে নির্জন নীরবতা ঘিরে রাখত পুরো চত্বরটাকে। সেদিন ছিল নভেম্বরের শেষ সপ্তাহের এক কনকনে ঠান্ডা আর কুয়াশাচ্ছন্ন রাত। আমার মামা বেশ কিছুদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। হঠাৎ বিকেল থেকে ওনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওনাকে সেই পুরনো মেডিকেল কলেজের মেল সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। নতুন বিল্ডিংয়ে সিট খালি না থাকায় বাধ্য হয়ে ওনাকে পুরনো ভবনেই রাখতে হয়েছিল। রাত যখন ১:৪ ছুঁই ছুঁই, চারপাশ তখন একদম নিঝুম। বাইরে হালকা বাতাস বইছিল। আমি মামার বেডের পাশে একটা প্লাস্টিকের চেয়ারে বসে ঝিমুচ্ছিলাম। হঠাৎ মামার একটা ভারী গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি মামা বুকে হাত দিয়ে হাঁপাচ্ছেন। তীব্র শ্বাসকষ্ট হচ্ছে ওনার। আমি সঙ্গে সঙ্গে ওনার স্যালাইনের বোতলের দিকে তাকালাম। দেখলাম স্যালাইন শেষ হয়ে নল দিয়ে উল্টো রক্ত উপরের দিকে উঠে আসছে। আমি ভীষণ প্যানিক করে গেলাম। ওয়ার্ডে অন্য যেসব ২-৩ জন রোগী ছিল তারা গভীর ঘুমে আচ্ছন্ন। আমি দ্রুত দৌড়ে নার্সদের রুমে গেলাম, কিন্তু গিয়ে দেখি নার্সদের রুম একদম ফাঁকা, দরজা অর্ধেক খোলা। টেবিলের উপর একটা আধাপোড়া মশার কয়েল থেকে ধোঁয়া উঠছে। আমি অজ্ঞতা ডিউটি ডাক্তারের রুমের দিকে ছুটলাম। পুরনো হাসপাতালের করিডোরগুলো ছিল অনেক লম্বা। মাথার উপরে টিউবলাইটগুলো অর্ধেকই নষ্ট, আর যেগুলো জ্বলছিল সেগুলো থেকেও মিটমিট করে আলো আসছিল। ডাক্তারবাবুর রুমের সামনে গিয়ে দেখি দরজায় একটা বড় পিতলের তালা ঝুলছে। কাঠের দরজায় পিন দিয়ে একটা ছোট্ট চিরকুট আটকানো। জরুরি প্রসেসের জন্য ডাক্তার এখন শেষ মাথার ব্যাকআপ ওটি সার্জারি রুমে আছেন। ওয়ার্ডের একদম শেষ প্রান্তে অন্ধকার গলির ওপারে ছিল সেই পুরনো সার্জারি ওটি রুম। ওইদিকে সচরাচর কেউ যায় না, কারণ ওদিকে লাইটগুলো বেশিরভাগই কাটা। কিন্তু মামার ওই শারীরিক অবস্থায় আমার সামনে আর কোনো বিকল্প পথ ছিল না। আমি ধীর পায়ে সেই দীর্ঘ অন্ধকার করিডোর ধরে এগোতে লাগলাম। করিডোরটিতে ঢোকার সাথে সাথেই প্রথম যে জিনিসটা আমার সেন্সকে হিট করে তা হলো একটি বিকট গন্ধ। হাসপাতালে সাধারণ অ্যান্টিসেপটিক বা ফিনাইলের গন্ধ সেখানে ছিল না। তার বদলে নাকে এসে ধাক্কা দিল এক তীব্র পচা রিউমেটিক রক্তের তামাটে গন্ধ। যেন চারপাশের দেয়ালে দেয়ালে লিটার লিটার বাসি রক্ত জমাট বেঁধে পচে যাচ্ছে। গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমার উথলে বমি আসার উপক্রম হলো। আমি জামার হাতা দিয়ে নাক চেপে ধরলাম। ধীরে ধীরে এগোচ্ছি। করিডোরের শেষ মাথায় ওটি রুমের উপরে লাল লাইটটা টিমটিম করে জ্বলছে আর নিভছে। আমার জুতো নেই পায়ে, স্পঞ্জের স্যান্ডেল, তবু আমার প্রতিটা পদশব্দ সেই বিশাল ফাঁকা করিডোরে প্রতিধ্বনি তৈরি করছিল। ঠিক তখনই আমার থেকে গজ ২৫ দূরে
অন্ধকার থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। শব্দটা কোনো পুরনো ধাতব বস্তুর চাকা ঘোরার। খুব ধীর গতিতে শব্দটা আমার দিকে নয়, বরং করিডোর দিয়ে আড়াআড়িভাবে ওটি রুমের দিকে এগিয়ে যাচ্ছে। আমি একটা দেয়ালের কার্নিশের পেছনে নিজেকে কিছুটা আড়াল করে থমকে দাঁড়ালাম। ধক করে উঠল বুকের ভিতরটা। কুয়াশার ডিম লাইটের আবছা আলোয় দেখলাম একটা পুরনো লোহার হুইলচেয়ারটি নিজে থেকেই গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। সেটিকে পেছন থেকে কেউ ঠেলছে না, কিন্তু ওটার উপরে কেউ একজন বসে আছে। আমি চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করলাম। বিশ্বাস করেন ভাই, সেই দৃশ্য দেখার জন্য আমি মানসিকভাবে বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। হুইলচেয়ারে বসে থাকা অবয়বটির পরনে ছিল রক্তে ভিজা একটা ছাইরঙা পাজামা, কিন্তু তার ধরের উপর কোনো মাথা ছিল না। তার কাটা মাথার জখমটা ছিল একদম তাজা। সেখান থেকে থকথক করে লালচে কালো রক্ত গলগল করে নেমে আসছে তার বুকের ছাতি, আর হুইলচেয়ারের সিট ভিজিয়ে ফ্লোরে চুইয়ে পড়ছিল। আর সবচেয়ে গা শিউরে ওঠার বিষয় হলো, তার সেই কাটা মন্দহীন গলা থেকেই বাতাস বের হওয়ার মতো এক ভয়ঙ্কর হিসিস গুঙানির শব্দ আসছিল। হুইলচেয়ারটি ধীরগতিতে গড়িয়ে গিয়ে ওটি রুমের বন্ধ কাঠের দরজার ভেতর দিয়ে যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমার মাথার ভেতরটা এক মুহূর্তের জন্য একদম ফাঁকা হয়ে গেল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, আমার সমস্ত শক্তি দিয়ে গলা ফাটানো চিৎকার দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমার গলা চেপে ধরেছে। আমার হাত পা জমে বরফ হয়ে গিয়েছিল। পিছু ছুটে পালানোর ক্ষমতাটুকু যেন আমার শরীরটা হারিয়ে ফেলেছিল। পা দুটি মনে হচ্ছিল মেঝের সাথে পেরেক দিয়ে কেউ আটকে দিয়েছে। ঠিক তখনই আমার পায়ের কাছে কি যেন একটা পেঁচিয়ে গেল। ভিজে স্যাঁতসেঁতে একটা অনুভূতি। আমি ভয়ে ভয়ে চোখ নামিয়ে নিচে তাকালাম, আর দেখার সাথে সাথে আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত নেমে গেল। পুরো করিডোরের মেঝেটা আর সাধারণ কোনো মেঝে নয়। সেখানে সার দিয়ে শুয়ে আছে অন্তত 4 থেকে 5টা বিভৎস মানব দেহ। কাছেই পড়ে আছে এক যুবকের দেহ, যার দুটো হাতই কোনোই থেকে কাটা। কাটা স্থানগুলো থেকে ধকধক করে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আর পাশে শুয়ে থাকা অপর একজনের বুক থেকে তলপেট পর্যন্ত আড়াআড়িভাবে ফালা ফালা করে কাটা। তার ভেতরের সমস্ত নাড়িভুড়ি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরেকজনের পা দুটো কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক ফুট দূরে ছিটকে পড়ে আছে। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় কি জানেন? তারা কেউ কিন্তু মৃত ছিল না। তারা প্রত্যেকটি কাটা অঙ্গ নিয়ে জ্যান্ত অবস্থায় ফ্লোরে ছটফট করছিল। হাত কাটা লোকটি তার রক্তাক্ত কাটা দুটো হাত শূন্য তুলে ধরে আমার দিকে প্রসারিত করার চেষ্টা করছিল, যেন সাহায্য চাইছে। কিন্তু সেই সম্পূর্ণ দৃশ্যপট জুড়ে এক চিলতে আওয়াজ ছিল না। কোনো কান্নার শব্দ নেই, কোনো আহাজারি নেই। এক বধির কানফাটা নীরবতার মধ্যে সেই বীভৎস রক্তস্নান আর অঙ্গপ্রত্যঙ্গ ছটফট করার দৃশ্য চলছিল। মনে হচ্ছিল আমি কোনো নিঃশব্দ নরকের প্রকোষ্ঠে বন্দী হয়ে পড়েছি। আমার ঘড়ির কাঁটায় তখন কতক্ষণ সময় পার হয়েছিল, 3 মিনিট, 4 মিনিট নাকি 5 মিনিট, কিন্তু আমার চেতনা বলছিল আমি এই নরকে আটকে আছি অনন্তকাল ধরে। সময়ের সমস্ত সাধারণ নিয়ম সেখানে স্তব্ধ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছু নেই। এই রক্তে ভাসা করিডোর, এই মাথা কাটা হুইলচেয়ার আর ছটফট করতে থাকা ছিন্ন ভিন্ন মানুষগুলোই পরম সত্য। প্রতিটি সেকেন্ড আমার কাছে এক একটি শতাব্দীর মতো দীর্ঘ মনে হচ্ছিল। আমার মাথার ভেতর তীব্র যন্ত্রণা হতে শুরু করলো। মনে হলো খুলিটা ফেটে যাবে। আমার নাক পচা রক্তের গন্ধে জ্বলে যাচ্ছিল। পেটের ভেতর থেকে আসা মারাত্মক গুলিয়ে ওঠা বমি সামলাতে না পেরে আমি জ্ঞান হারানোর চরম সীমায় পৌঁছে গেলাম। শেষ চেষ্টা হিসেবে আমি এক পা পেছোতে গিয়েই সামান্য ভারসাম্য হারিয়ে ধাক্কা খাই ওটি রুমের ভারী কাঠের দরজায় পিঠ থেকে যেতেই মনে হলো ভেতর থেকে ডজন ডজন বরফের মতো ঠান্ডা রক্তমাখা হাত কাঠের দরজাকে ভেদ করে বেরিয়ে এলো। তারা আমার জামা, আমার ঘাড়, আমার চুল ধরে ভেতরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে সমস্ত আলো দপ করে নিভে গেল। আমি পুরোপুরি অবচেতন হয়ে মেঝেতে ঢলে পড়লাম। কতক্ষণ পর আমার জ্ঞান ফিরেছিল আমি জানি না।
যখন প্রথম চোখ খুললাম, মাথার উপর ঝাপসাভাবে একটা সাদা সিলিং দেখতে পেলাম। নাকের মধ্যে খুব পরিচিত এক ধরনের স্যালাইনের ঝাঁঝালো গন্ধ এলো। ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হলে দেখি আমি ওই পুরনো হাসপাতালেরই একটা আলাদা কেবিনে শুয়ে আছি। আমার ডান হাতে স্যালাইনের সুই ফোটানো, বেডের পাশে দাঁড়ানো আমার মামা। তাকে দেখে স্বাভাবিকই মনে হলো। হাসপাতালে দুজন নার্স আর একজন প্রবীণ চশমা পরা সিনিয়র ডাক্তার। ডাক্তারবাবু আমার জ্ঞান ফিরতে দেখে এগিয়ে এলেন। আমার হাত ধরে পালস চেক করে চিন্তিত গলায় বললেন, এখন কেমন বোধ করছেন? কাল রাতে ওই ওটি রুমের সামনে ফাঁকা করিডোরে আপনাকে একদম অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, আর আপনার গায়ে অনেক জ্বর ছিল। আমি তো তখনও আতঙ্কে থরথর করে কাঁপছি, চোখ দুটি বিস্ফারিত। আমি সোজা হয়ে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কাঁপতে থাকা গলায় তোতলাতে তোতলাতে রাতে সেই প্রতিটি দৃশ্য বলতে শুরু করলাম। সেই মাথাহীন হুইলচেয়ার চলে যাওয়া, কাটা গলা দিয়ে রক্ত পড়া, ফ্লোরে শুয়ে থাকা বুক পেট ফালা ফালা হওয়া মানুষগুলোর নিঃশব্দে ছটফট করা, রক্তে ভেসে যাওয়া করিডোর, আর সেই অনন্তকাল ধরে আটকে থাকার বিভৎস অনুভূতির কথা। আর প্রতিটি ডিটেইল আমি এক নিঃশব্দে বলে গেলাম। আমি ভেবেছিলাম ওনারা হয়তো শুনেই আমাকে পাগল বলবে বা হেসে উঠবে, কিন্তু আমার কথা শেষ হওয়ার পর পুরো কেবিনে যা ঘটল তা আরও ভয়ঙ্কর। কেবিনটিতে এক নিমিষে এমন এক শুনশান নীরবতা নেমে এলো, দেয়ালে টাঙানো ঘড়ির টিকটিক শব্দটাও যেন এক একটা বোমার মতো কানে বাজতে লাগলো। উপস্থিত দুই নার্সের মুখ থেকে মুহূর্তে সমস্ত রক্ত যেন উবে গেল। তাদের একজন ভয়ে নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে পেছনের দেয়ালে হেলান দিলেন। আরেকজনের হাত থেকে ঔষধের ফাইল নিচে পড়ে গেল ঝনঝন শব্দে। প্রবীণ ডাক্তারবাবু কিছুক্ষণ কাঠের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ওনার চোখ থেকে চশমাটা খুলে পকেটে রেখে রুমাল বের করে ঘাম ভেজা কপাল আর হাত মুছলেন। ওনার হাত দুটো স্পষ্ট কাঁপছিল। তিনি একটা গভীর নিঃশ্বাস ফেলে অত্যন্ত নিচু ও কাঁপা গলায় বলতে লাগলেন, আপনি যা দেখেছেন তা আপনার কোনো ভীতি বা অলৌকিক স্বপ্ন নয়। আপনি ঠিক সেটাই দেখেছেন যা আজ থেকে 25 বছর আগে এই হাসপাতালে ঘটেছিল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। ডাক্তারবাবু বলতে লাগলেন, 1998 সালের দিকে এক বর্ষার রাতে এই হাসপাতালের কয়েক কিলোমিটার দূরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছিল। একটা যাত্রীবাহী বাস আর দূরপাল্লার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায় 40-45 জন যাত্রী মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। ছিন্নভিন্ন হাত পা কাটা অবস্থা নিয়ে মাঝরাতে এই পুরনো হাসপাতালে তাদের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। বলতে গিয়ে ডাক্তারবাবুর গলা যেন ধরে আসছিল, তবু তিনি থামেননি। তখন এই হাসপাতাল এত উন্নত ছিল না, এত বিপুল পরিমাণ সংকটাপন্ন রোগীকে সেবা দেওয়ার মতো ডাক্তারও ছিল না। নার্স বা ওটি বেড ছিল অতি সামান্য। অনেককে ওটির ভেতর ঢোকানোই যায়নি। পর্যাপ্ত চিকিৎসার অভাবে রক্তক্ষরণে একে একে প্রায় 30 জন মানুষ ওই ওটি রুমের বাইরের করিডোরে ফ্লোরে ছটফট করতে করতে মারা যায়। কারো হাত কাটা ছিল, কারো মাথা চ্যাপ্টা হয়ে গিয়েছিল, কেউ বুক চেরা অবস্থায় পড়েছিল। আর ঠিক সে রাতেও ঝড়ের কারণে পুরো হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। আবছা হলুদ আলোয় ওই করিডোর রক্তে ভেসে গিয়েছিল। ডাক্তারবাবু আমার দিকে তাকিয়ে চূড়ান্ত কথাটা বললেন, আমরা যারা পুরনো স্টাফ তারা জানি, হাসপাতাল ফাঁকা হয়ে গেলে নিঝুম রাতে মাঝে মাঝে সেই অভিশপ্ত 25 বছর আগের রাতটি আবার ওই করিডোরে ফিরে আসে। সময় সেখানে আটকে যায়। আপনি দুর্ঘটনাবশত সেই অভিশপ্ত 5 মিনিটের টাইম লুপে প্রবেশ করেছিলেন। ডাক্তারবাবুর কথাগুলো শেষ না হতেই আমার গায়ের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা হিমশীতল আতঙ্ক দৌড়ে গেল। আমি বুঝতে পারলাম আমি কোনো ভয়ের স্বপ্ন দেখিনি, কোনো বিভ্রম দেখিনি। আমি 25 বছর আগে একদল দুর্ভাগ্যজনক মানুষের যন্ত্রণাদায়ক মৃত্যুর সেই কালো প্রহরকে, সেই অনন্ত নরককে নিজের চোখে প্রত্যক্ষ করে এসেছি। ঘটনাটি আজও আমাকে তাড়া করে ফিরে ভাই। রাতে একা থাকলে এখনো সেই জংধরা চাকার শব্দ আর পচা রক্তের গন্ধ আমার নাকে আসে। আর এখানেই তিনি ঘটনাটা শেষ করেছেন। তিনি তার নাম প্রকাশ করতে না করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি পাঠানোর জন্য। আপনার ভালো থাকা কামনা করছি।